আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে আলোচনা করব 12 অধ্যায়ের সংক্ষিপ্ত ও অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। তো তাহলে চলো আমরা আমাদের প্রশ্নগুলো শুরু করি। তো দেখো, ফার্স্টে আমাদের যে প্রশ্নগুলো আছে আমি আগে একটু বলে দেই। এই প্রশ্নগুলো কিন্তু দুই জায়গাতে আসতে পারে। এটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যেও আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্নের মধ্যেও আসতে পারে। যেখানে আসুক না কেন তোমাদের অ্যান্সার প্যাটার্নটা সেম হবে, যেহেতু মার্কিংটা সমান আর কি, 2 মার্কসের জন্য এটা আসবে। আমাদের প্রথম প্রশ্ন, বেকিং পাউডার কিভাবে কেক ফোলায় ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে আমরা বেকিং পাউডার কাকে বলে আমরা জানি, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও টার্টারিক অ্যাসিড। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও টার্টারিক অ্যাসিডের মিশ্রণে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে আমরা বেকিং পাউডার বলতে পারি। সো এটাকে লেখা যায়, দেখো। আচ্ছা, তো এখান থেকে আমরা এই বিক্রিয়াগুলো দেখাতে পারি যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণ, এই যে মিশ্রণটা রয়েছে, এই মিশ্রণটাকে বলা হয় বেকিং পাউডার। মানে আমরা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং সোডা এর সাথে মিশাচ্ছি আমরা টার্টারিক অ্যাসিড। তাহলে বেকিং সোডা এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণে আমরা উৎপন্ন করতে পারলাম সোডিয়াম টার্টারেট। এই যৌগের নাম কি? এই যৌগের নাম সোডিয়াম টার্টারেট। এবং এখানে আরো কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে এবং কি হচ্ছে? পানি উৎপন্ন হচ্ছে। যাদের বিক্রিয়াটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, আসলে আমরা তোমাদেরকে বিক্রিয়াটা বুঝতে সহায়তা করি বা বিক্রিয়াটা কীভাবে হলো এটা আমরা বোঝানোর চেষ্টা করি। এখানে এই যে দেখো, এই সোডিয়ামটা রয়েছে, এই যে সোডিয়াম, আচ্ছা C4H6O6। আচ্ছা, তাহলে ফার্স্টে তুমি এখান থেকে দুইটা হাইড্রোজেন কমাও, তাহলে কি হলো? C4H4O6, আর এখান থেকে আমরা দুইটা সোডিয়াম এই যে এখানে দিয়ে দিলাম, তোমরা Na2 হয়ে গেল। এখন এখানে বাকি আছে কি বলো তো? এখন এখানে বাকি আছে হাইড্রোজেন কার্বনেট। তো এখান থেকে তৈরি করো কার্বন ডাইঅক্সাইড, এখান থেকে তৈরি করো কার্বন ডাইঅক্সাইড, আর তৈরি করো কি? OH মূলক। আচ্ছা, তাহলে এই হাইড্রোজেন আর OH মূলক মিলে কি তৈরি করবে? হাইড্রোজেন আর OH মূলক মিলে পানি তৈরি করবে। আর কি তৈরি হতে পারে? আর তৈরি হতে পারে কার্বন ডাইঅক্সাইড। হাইড্রোজেন আর OH মূলক মিলে পানি তৈরি হবে, আর তৈরি হতে পারে কার্বন ডাইঅক্সাইড। ওকে, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে এখানে কার্বন ডাইঅক্সাইড মূলত উৎপন্ন হয়। এই কার্বন ডাইঅক্সাইড তো গ্যাসীয় পদার্থ, সে কি করে? ময়দার ভিতর থেকে বের হয়ে যেতে চেষ্টা করে। তো ময়দার ভিতর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করার সময় ময়দাটা প্রসারিত হয় এবং কেক বা হচ্ছে পিঠা যেগুলো থেকে আমরা এগুলো ব্যবহার করি, সেগুলো কিন্তু ফুলে ওঠে। সো আশা করতেছি তোমরা এই প্রশ্নের অ্যান্সার বুঝতে পেরেছো। আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো, তো যে বিক্রিয়ার কথা বললাম তোমাদেরকে, সেই বিক্রিয়াটা এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। কার্বন ডাইঅক্সাইড মূলত এখানে মূল ভূমিকা পালন করে কেক বা পাউরুটি ফোলানোর জন্য। আচ্ছা, এবারে নেক্সট কোশ্চেন, কেক তৈরিতে বেকিং সোডা ব্যবহার করা হয় কেন? সো কোশ্চেনটা ডিফারেন্ট হলো, এটার অ্যান্সার প্রসেস বা অ্যান্সার প্যাটার্নটা কিন্তু সেম। যে আমরা কেক তৈরিতে বেকিং সোডা ব্যবহার করি একমাত্র উদ্দেশ্য, কেকটা তো ফুলতে হবে, তাই না? কেক ফুলতে হবে। এখন কেক ফোলার জন্য দরকার কি? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস তখনই উৎপন্ন হবে যখন আমরা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণ ঘটাবো। তো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসই কিন্তু মূলত কেক ফুলতে সহায়তা করে। আমরা যদি অ্যান্সারটুকু একবার একটু পড়ে ফেলি, দেখো কি বলতেছে এখানে। আচ্ছা, এখানে বলতেছে যে কেককে ফোলানো এবং নরম করার জন্য বেকিং সোডা ব্যবহার করা হয়। কেক প্রস্তুতির সময় ময়দার মধ্যে বেকিং পাউডার মিশিয়ে তাপ দেওয়া হয়। বেকিং পাউডার হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণ। অর্থাৎ আমরা যে মিশ্রণটা দেখতে পাই নিচে, এই যে মিশ্রণটা, এই মিশ্রণটাই মূলত কি? এই মিশ্রণটাই মূলত বেকিং পাউডার। আচ্ছা, তাপের প্রভাবে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও টার্টারিক অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম টার্টারেট কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানি উৎপন্ন করে। আচ্ছা, উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য কেক ফুলে ওঠে। উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য কি হয়? কেক ফুলে ওঠে। সো এই মানে কথাগুলো যদি আমরা সুন্দর মতো লিখে দিতে পারি, আমাদের এখানকার এই প্রশ্নের অ্যান্সারটা হয়ে যাবে। মূলত বিক্রিয়াটাই মূল উদ্দেশ্য এবং এর সাথে যাবতীয় যা কিছু আছে সেগুলো। আচ্ছা, 3 নাম্বার দেখো, বদ হজমে বেকিং পাউডারের ভূমিকা ব্যাখ্যা করো। আচ্ছা, আমি আগে একটু বলে দেই যে কারো পেটে সমস্যা হলে সে যদি বেকিং পাউডার খায়, সাময়িক তার ভালো লাগবে, বাট এটা আসলে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা রাখা উচিত না যে আমার যখনই পেটে সমস্যা হবে তখনই আমি বেকিং পাউডার খেয়ে ফেলবো। বাট বিক্রিয়াটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। মানুষের পেটে বদ হজম কেন হয়? আমাদের পাকস্থলী থেকে কি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। কিন্তু যদি কোনো কারণে হজমের সমস্যা হয় বা কোনো একটা ঝামেলার কারণে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি সেখানে নিঃসৃত হয়, তাহলে সেই অম্লীয় ভাবটা সেখানে তৈরি হবে। কারণ HCl তোমরা জানো একটা শক্তিশালী অম্ল। এই HCl কে যদি আমরা রিমুভ করতে চাই বা দূর করতে চাই, আমরা তখন কি করতে পারি?
এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে আমরা গ্রহণ করতে পারি। এবারে বিক্রিয়াটা আমরা একটু বুঝবো, বিক্রিয়াটা কী হবে। সোডিয়াম যাবে কার সাথে, দেখো সোডিয়াম যাবে ক্লোরিনের সাথে, উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড। আর এখান থেকে CO2 মানে CO3 থেকে আমরা নিচ্ছি CO2 কার্বন ডাইঅক্সাইড, এবং এই হলো সেই কার্বন ডাইঅক্সাইড। এছাড়া এই যে হাইড্রোজেন, এখানে আছে এক হাইড্রোজেন আর এখানে আছে একটা অক্সিজেন, কারণ অক্সিজেন ছিল 3টা, আমি সেখান থেকে 2টা ব্যবহার করেছি। সো 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে কি তৈরি করবে, 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে পানি তৈরি করবে, পানি তৈরি হবে এখানে আর কি। তাহলে বলা যায় যে 2টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে পানি তৈরি করতে আমরা পারবো। তাহলে আমরা 3টা জিনিস পেলাম, একটা হচ্ছে অম্ল পেলাম, একটা হচ্ছে ক্ষার পেলাম, এবং এই অম্ল এবং ক্ষার বিক্রিয়া করার মাধ্যমে লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। আচ্ছা বাইরে এটা ক্ষার না, এটা একটা ক্ষারক, মানে এটা ক্ষারীয় বৈশিষ্ট্য রয়েছে। তো বুঝতেই পারতেছো যে বদ হজমে বেকিং পাউডার কীভাবে সাহায্য করতেছে। আমাদের বদ হজম তখনই হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা যখন বেড়ে যায়, তখন বদ হজম হতে পারে। এই বদ হজমের কারণে আমরা কি খাই, এই সোডিয়াম কার্বনেট গ্রহণ করি, যেটা বেকিং পাউডারের মূল উপাদান। এটা গ্রহণ করার ফলে এই পাকস্থলীর মধ্যে যে অম্লীয় পরিবেশ, এই অম্লীয় পরিবেশটা মানে দূরীভূত হয় কিসের মাধ্যমে, সোডিয়াম কার্বনেটের মাধ্যমে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের মাধ্যমে। সো দূরীভূত হয়ে গেল, তখন আমরা একটু স্বস্তি অনুভব করি, আমাদের একটু ভালো লাগে, তখন আমরা বিক্রিয়ার ব্যাখ্যায় এই কথাগুলো আমরা লিখে দিতে পারবো। আচ্ছা গেল এটা। যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন, দেখো ইস্ট কিভাবে রুটি ফোলায়। আচ্ছা তো এখানে কথাগুলো বলা আছে, দেখো যে বাড়ি বা বেকারিতে পাউরুটি ফোলানোর জন্য ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়, যা সবাত শোষণের মাধ্যমে রুটি ফোলায়। আচ্ছা ময়দার এই ফোলার কারণ ইস্টের সবাত শোষণ। ইস্ট বাতাসের অক্সিজেন দ্বারা শ্বসন ক্রিয়া সম্পন্ন করার সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে এই রুটিকে ফোলাতে সাহায্য করে। সো মেইন কথা হচ্ছে ইস্টের সবাত শোষণ। দেখো কি পয়েন্ট, আমরা সবসময় অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নে আমরা কি পয়েন্ট খুঁজবো, এখানে মূল কথা হচ্ছে যে ইস্টের সবাত শোষণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মাধ্যমেই কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মাধ্যমে কিন্তু কেক বা রুটি ইত্যাদি ফুলে ওঠে। সো জাস্ট ব্যাখ্যার মধ্যে আমাদের এই কথাগুলো লিখে দিতে হবে। আচ্ছা এবারে আসো, অনেকগুলো প্রশ্নকে দেখো আমরা একসাথে করেছি। কি কি প্রশ্নগুলো, খাদ্য সংরক্ষণে ভিনেগারের বা সিরকার ভূমিকা ব্যাখ্যা করো, এটা একটা প্রশ্ন হতে পারে। আচ্ছা সিরকা মানে কি বলতো, সিরকা মানে কিন্তু ওই যে আমাদের যেটাকে ভিনেগার বলতেছি সেটা কি অন্য নামে কেউ সিরকা নামে চিনে। আচার সংরক্ষণে ভিনেগারের ভূমিকা ব্যাখ্যা করো, ভিনেগারের কীভাবে খাদ্যদ্রব্যকে নরম ও সুস্বাদু করে। তো আসো আমরা এবার এই জিনিসটা একটু বুঝবো। ওকে, প্রথম কথা ভিনেগার কাকে বলে, আমরা জানি যে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে, ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। প্রথম শর্তই হচ্ছে এইটা, ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলি। এবার আসো যে এই ভিনেগার কিভাবে আচারকে সংরক্ষণ করে, খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করে এবং সুস্বাদু করে, আমরা এখন এটা বুঝবো। তো ভিনেগার যেহেতু একটা অ্যাসিড, তোমরা জানো যে আমি কোনো একটা বস্তুকে অ্যাসিড তখনই বলবো যখন তার হাইড্রোজেন আয়ন দেওয়ার সক্ষমতা থাকবে। তো এই যে ভিনেগারের যে COO মূলক রয়েছে, CH3COO মূলক, এবং এখানে রয়েছে কি হাইড্রোজেন আয়ন, কে রয়েছে হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়নের একটা সক্ষমতা রয়েছে কি, সেই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি করতে পারে, জীবাণুকে মেরে ফেলতে পারে। অর্থাৎ হাইড্রোজেন আয়নের সংস্পর্শে আসলে জীবাণুরা আর বাঁচতে পারে না। তো যদি জীবাণুরা সেখানে বাঁচতে না পারে, তখন তো খাদ্যদ্রব্য পচাতে পারবে না। খাদ্যদ্রব্য না পচলে খাবারটা অবশ্যই কি থাকবে, ভালো থাকবে। তো ওভারঅল বলা যায় যে এই তো ইথানোয়িক অ্যাসিডের মূল কারিশমাটাই হচ্ছে এইখানে, সে হাইড্রোজেন আয়ন পাচ্ছে। হাইড্রোজেন আয়ন যখন জীবাণুর সংস্পর্শে আসতেছে, তখন জীবাণুটা মারা যাচ্ছে, এবং এই মৃত জীবাণু দিয়ে আর কি হবে, মৃত জীবাণু তো কিছুই করতে পারবে না, সে খাদ্যদ্রব্যকে পচাতেও পারবে না, নষ্টও করতে পারবে না, দুর্গন্ধও সৃষ্টি করতে পারবে না। এই জন্য আসলে ভিনেগারের মাধ্যমে আমরা খাদ্যবস্তু বলো, আচার বলো, বা আর অন্যান্য যা আছে, আমরা সমস্ত কিছুই কিন্তু সেখানে সংরক্ষণ করতে পারি। ওকে, এবারে আসো নেক্সট। আচ্ছা কি বলছে, মাছ মাংস বায়োডিগ্রেডেবল পদার্থ। কেন বায়োডিগ্রেডেবল পদার্থ কি, যে সকল পদার্থ ব্যাকটেরিয়া বা কোনো অণুজীব দ্বারা বিয়োজিত হয়, মানে কি ভেঙে যায়। অর্থাৎ আমরা যদি একটা মাছ কিনে এটাকে রেখে দেই কোনো একটা রাস্তায় বা মাঠে, এটা 3-4 দিন পরে এসে দেখবে এটা মরে পচে গন্ধ হয়ে গেছে। এখন কেন এই কাজটা হচ্ছে, কারণ ব্যাকটেরিয়া এসে জারিত করার মাধ্যমে সেই মাছটাকে কি করতেছে, সমস্ত পার্ট বাই পার্ট মানে সে করতেছে, ভেঙে ফেলতেছে আর কি। তো এই জন্য এটা বলা যায়।
এবারে আসো, যে সকল পদার্থ অণুজীব দ্বারা বিয়োজিত হয় তাদেরকে বায়োডিগ্রেডেবল পদার্থ বলে। যে সকল পদার্থ অণুজীব দ্বারা বিয়োজিত হয় এদেরকে বায়োডিগ্রেডেবল পদার্থ বলে। মাছ, মাংস বিভিন্ন অণুজীব দ্বারা আক্রান্ত হলে, আক্রান্ত মানে কি, ব্যাকটেরিয়া তাদের উপর আক্রমণ করলে, ঠিক আছে, আক্রমণ করলে তাদের বর্ণ, গন্ধ এবং আকৃতির পরিবর্তন ঘটে, যাকে সাধারণভাবে আমরা পচন বলি। যেহেতু মাছ মাংস অণুজীব দ্বারা আক্রান্ত হয়, বিয়োজিত হয়, সেহেতু বলা যায় যে মাছ মাংস বায়োডিগ্রেডেবল পদার্থ। সো 3টা পয়েন্ট দেখো, অণুজীব মানে মূলত ব্যাকটেরিয়াকে বোঝানো হচ্ছে। এই ব্যাকটেরিয়া যখন কোনো মাছ মাংসকে আক্রমণ করবে, আচ্ছা মাংসকে বলতে বোঝানো হচ্ছে ধরো গরু, তারপরে মহিষ, তারপরে ছাগল, মুরগি, যে কোনো কিছু মৃত হলে, জীবন্ত অবস্থায় তো আর ব্যাকটেরিয়া আক্রমণ করে না বা সার্ভাইভ করতে পারে না, সেখানে মৃত অবস্থায় যখন তারা আক্রমণ করে তখন তো সেটা পচে দুর্গন্ধ হয়ে যায়। সেই কথাগুলোই বলছি, কিন্তু বর্ণ, গন্ধ, আকৃতি 3টারই পরিবর্তন হয়ে যায়, তখনই আমরা তখন বস্তুটাকে বলি যে হ্যাঁ এটা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে বা কোনো একটা অণুজীব দ্বারা আক্রান্ত হয়েছে, এবং সহজ ভাষায় বলি যে এই বস্তুটা পচে গিয়েছে, এটাকে আর খাওয়ার উপযোগী নাই। আচ্ছা গেল এটা। আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে। তো দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, সাবান আয়নে খাদ্য লবণ যোগ করা হয় কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, তো এখানে কি বলতেছে, তেল বা চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার মাধ্যমে সাবান এবং গ্লিসারিন তৈরির প্রক্রিয়াকে সাবানায়ন বলে। তাহলে সাবানায়ন জাস্ট একটা প্রসেসের নাম, যে প্রসেসে আমরা তেল বা চর্বির সাথে ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে সাবান তৈরি করি, সেই প্রসেসের নাম হচ্ছে সাবানায়ন। এবারে আসলে এখানে কেন আমরা সোডিয়াম আয়ন বা সোডিয়াম যোগ করি। আচ্ছা, তো দেখো নেক্সট যেটা বলছে যে সাবানায়নে সোডিয়াম ক্লোরাইড যোগ করা হয়। এর কারণ কি দেখো, এর কারণ আমরা জানি যে সাবানের মধ্যে কি আছে, সাবানের মধ্যে সোডিয়াম আয়ন আছে, কারণ সাবানের সংকেত হচ্ছে C17H35COO সাবানের মধ্যে আছে সোডিয়াম, এই যে সোডিয়াম পাচ্ছি আমরা। এবং তুমি যদি বাহির থেকে এক্সট্রা লবণ অ্যাড করো সেখানেও তো সোডিয়াম পাচ্ছ, কেননা লবণের সংকেত কি, সোডিয়াম ক্লোরাইড NaCl। তাহলে এখান থেকেও আমরা Na+ পাচ্ছি, এখান থেকেও আমরা Na+ পাচ্ছি। তো দুই জায়গা থেকে Na+ যখন হয়ে যাবে তখন আসলে লবণের এই Na+ এর ঘনমাত্রা কি হবে, বৃদ্ধি পাবে, Na+ এর ঘনমাত্রা বৃদ্ধি পাবে, ফলে দ্রাব্যতা হ্রাস পাবে। আমরা জানি ঘনমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতা হ্রাস পায়, এবং এই কারণে দেখো সাবান কি হবে, উপরে ভেসে উঠবে। অর্থাৎ খাদ্য লবণ যোগ করা হয় মূলত সাবানের অণুগুলোকে দ্রুত পৃথকীকরণের জন্য। দেন আসা আমি তোমাকে এটাকে আরেকটু সুন্দর মতো একটু বোঝানোর চেষ্টা করি, যে আমরা যখন সাবান তৈরি করি তখন তো সেখানে তেল বা চর্বির সাথে ক্ষার যখন মিশানো হয়, তখন ওই পাত্রের মধ্যে সাবান, শুধু যে সাবানই তৈরি হয় এমনটা না, গ্লিসারিনও কিন্তু তৈরি হয়। সো গ্লিসারিন এবং সাবানকে তো আমার পৃথক করতে হবে। দ্যাটস হয় এই পৃথক করার জন্য, গ্লিসারিন এবং সাবান এই দুটো জিনিসকে পৃথক করার জন্যই কিন্তু আমরা সেখানে লবণ অ্যাড করি। লবণ অ্যাড করার ফলে সোডিয়াম এর ঘনমাত্রাটা বেড়ে যায়, কারণ লবণের মধ্যেও এক্সট্রা সোডিয়াম পাচ্ছ, Na+ পাচ্ছ। তাহলে এই সোডিয়ামের ঘনমাত্রা বেড়ে যাওয়াতে দ্রাব্যতা কমে যায়, এবং সাবানের অণুগুলো উপরের দিকে ভেসে উঠে গ্লিসারিনটা নিচের দিকে চলে যায়। সো উপরের দিকে আমরা সাবানটাকে এই যে কেকের মতো করে কেটে নেয়, যেটাকে সোপ কেক বলা হয়। তো এইভাবেই মূলত সাবানটাকে মূলত সংরক্ষণ করা হয়। আশা করতেছি এই প্রসেসটা এখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো, ব্লিচিং পাউডারের দাগ উঠানোর কৌশল ব্যাখ্যা করো, অথবা ব্লিচিং পাউডার একটি জীবাণুনাশক ব্যাখ্যা করো, অথবা জীবাণুনাশক হিসেবে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় কেন, ব্যবহার করা হয় কেন। আচ্ছা, দেন কি বলছে দেখো, যে ব্লিচিং পাউডারে কাপড়ের রঙিন দাগকে বর্ণহীন করে। কাপড়ের দাগ, ব্লিচিং পাউডার উভয়, মানে ব্লিচিং পাউডারের দুইটা কাজ, রঙিনকে সে বর্ণহীন করবে, জীবাণুকে সে মেরে ফেলবে। সো আমরা একটু দেখি যে ব্লিচিং পাউডারের সাথে আমরা পানি যদি মিশাই তখন সেখান থেকে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড আর হাইপোক্লোরাস অ্যাসিড। এবার এই হাইপোক্লোরাস অ্যাসিডকে যখন তাপ দেওয়া তখন হাইড্রোজেন আর ক্লোরিন মিলে উৎপন্ন হবে HCl, আর এই যে অক্সিজেন সিঙ্গেল, এই সিঙ্গেল অক্সিজেনটা এরকম সিঙ্গেলে থেকে যাবে, যেটাকে বলা হয় জায়মান অক্সিজেন। জায়মান অক্সিজেন আমরা রঙিন পদার্থকে জায়মান অক্সিজেনের সংস্পর্শে যদি নিয়ে আসি সেটা হয়ে যাবে বর্ণহীন পদার্থ। আবার যদি আমরা জীবাণুকে জায়মান অক্সিজেনের সংস্পর্শে নিয়ে আসি তখন জীবাণুটা সেখানে মারা যাবে। তাহলে আলটিমেটলি বলা যায় যে জায়মান অক্সিজেনই মূলত এখানে ব্লিচিং পাউডারের মুখ্য ভূমিকা রূপে কাজ করে। একটা হলো যে বর্ণহীনকে তারা রঙিন পদার্থকে তারা বর্ণহীন করতে পারে, আবার জীবাণুকে তারা মেরে ফেলতে পারে। দ্যাট মিনস বিরঞ্জক এবং জীবাণুনাশক হিসেবে কাজ করে। সো দ্যাটস ওয়াই তোমরা যদি এই বিক্রিয়াগুলো লিখে দাও তাহলে আশা করতেছি তোমাদের এখান থেকে এটা ফুলফিল হয়ে যাবে। গেল এটা। আচ্ছা, সাবান ও ডিটারজেন্টের মধ্যে একটা পার্থক্য, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আসার মতো প্রশ্ন।
খেয়াল করো কি কি বলছে। সাবান হলো দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। সাবান মেইনলি একটা লবণ, সাবানকে আমরা লবণ হিসেবে চিনি। ডিটারজেন্ট হলো দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট বেনজিন সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ। সো ডিটারজেন্টও লবণ, কিন্তু ডিফারেন্স হচ্ছে এটা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, এটা বেনজিন সালফোনিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। আচ্ছা, সাবান খড় পানিতে ভালো কাজ করতে পারে না, দ্যাট মিনস খড় পানিতে সাবানটা অচল। বাট ডিটারজেন্ট কিন্তু খড় পানিতে কাজ করতে পারে, দ্যাট মিনস ডিটারজেন্ট খড় পানিতে কি সচল। সাবান খড় পানিতে অচল, ডিটারজেন্ট খড় পানিতে সচল। আচ্ছা, এরপরটা কি বলছে দেখো, যে ডিটারজেন্ট এর চেয়ে সাবানের পরিষ্করণের ক্ষমতা কম, মানে সাবান অতটা ভালো পরিষ্কার করতে পারে না। আর এখানে বলছে সাবানের চেয়ে ডিটারজেন্টের পরিষ্করণের ক্ষমতা অনেক বেশি, দ্যাট মিনস ডিটারজেন্টটা অনেক ভালো বা অনেক বেশি পরিষ্কার করতে পারে। তো এই যে তিনটা জিনিস, তিনটা পয়েন্ট দিলে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্কসের জন্য এটা এনাফ হয়ে যাবে। আচ্ছা, যাচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে, যে তেল বা চর্বি থেকে সাবান প্রস্তুতির সমীকরণ সহ লিখো আর কি। আচ্ছা, মানে আমরা সাবানটা আসলে কীভাবে প্রস্তুত করতে পারি এটা এখানে বলতেছে দেখো। তাহলে সংখ্যাটা খেয়াল করো, CH2। আচ্ছা, এটাকে আমরা অনেক সময় সংক্ষেপে লিখি, খেয়াল করো। যদি আমি তোমাকে এভাবে দেখাই যে CH2 COOR, এখানেও দেখো CH COOR, এখানেও CH2 COOR লিখলাম। আচ্ছা, লেখার পরে এরপরে এর সাথে ক্ষার যোগ করো, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে 3 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হচ্ছে, এই OH মূলক আছে কয়টা, 3টা, তাহলে COOR 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 তিনটাকে আলাদা করে ফেলবো। দ্যাট মিনস এখানে লেখা যাবে আর COONA, অর্থাৎ সোডিয়াম গিয়ে এটাকে হাইড্রোক্সিল মূলকগুলো গিয়ে এটাকে সরাই দিবে। আর COONA সহজ হিসাবটা আমি তোমাকে বুঝাই, যে COOR কয়টা আছে, 3টা। সো তুমি এখানে 3 দাও। এখন এই প্রান্ত তো ফাঁকা, এই প্রান্ত তো CH2 আছে, তাহলে এদের পরিবর্তে আমরা OH মূলককে বসাই দিব, এদের পরিবর্তে আমরা সোডিয়ামকে বসাই দিব, তাহলে উৎপন্ন হলো RCOONA। বাকি থাকতেছে কি, বাকি থাকতেছে এই যে দেখো CH2, এই ফাঁকা জায়গায় হবে OH, CH এই ফাঁকা জায়গায় বসবে কি OH, আবার এখানে CH2 এই ফাঁকা জায়গায় বসবে OH। তাহলে এই যে RCOONA এটাকে আমরা এখানে এভাবে দেখাতে পারি, যেটা কিনা কি সাবানের যে এটা কমন সংকেত বা কমন ফর্মুলা, সেই ফর্মুলা হিসেবে এটা এখানে দেখানো যায়। এটা হচ্ছে সাবান, আর এইটা কি বলতো, এটা কিন্তু আমাদের গ্লিসারিন। তো আমরা সংকেতগুলোকে এভাবে জাস্ট দেখাতে পারি। ওকে, আচ্ছা, তো তাইলে আমাদের 12 অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নের প্রথম পর্ব আমাদের এই কয়টা প্রশ্নই ছিল। আমি আশা করছি আমি প্রশ্নগুলোকে তোমাদের মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি এবং সেটা তোমরা বুঝতে পেরেছো। সো আজ এ পর্যন্তই, নতুন পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে।